খুঁজে দেখবেন যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন? আমার কাছে একটু ভোট চাইতে ছেলে মেয়েরে আগে এখানে নিয়ে আসো। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে পারবে না, বাংলাদেশে আগে চিকিৎসা নিবা। তোমার একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর যাও। আর আমার দেশকে খুব ভালোবাসি, দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার, এরকম চিৎকার করো। দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না, দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করব, নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক। 54 বছরের ইতিহাসে এই দেশটা এমনভাবে গড়ে উঠতে পারে নাই যেই দেশটা সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। আর এই জনগণকে 10,000 5,000 টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায়, চাঁদাবাজি করায়, এরপর টেন্ডারবাজি করায়, তাদের দল ভারী হয়। যখন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে তারা এগুলো পারবে না। মেধাবীরা যখন জাগবে তাইগুলো পারবে না। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে, এই জন্য ভালো লাগে না ছাত্র শিবিরকে। মারো ছাত্র শিবির, এইবার কথা বলতে দেবে না তাদের। পা ভাঙো, ঠ্যাং ভাঙো, রাজাকার বলো, আলবদর বলো, আশাংস বলো। আমরা যখন বলি আমাদের তো রাজাকার বলো, আমাদের জন্মই হয় নাই, বলছে না তোমাদের ভাবে রাজাকার, তোমরা ভাবে রাজাকার। বলে তোমরা রক কাটো, কোথায় কাটি? বলে কাটো, শুনছি অনেক আগে শুনছি, কাটো তোমরা। জোর করে কাটাবে, জোর করে রাজাকার বানাবে, কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার, আর কিচ্ছু নাই। এই 5 আগস্টের পরে দেখবেন অনেক দলের কোনো এজেন্ডা নাই। এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং, ওর নামে ট্যাগিং, গালিগালাজ নিয়ে পড়ে আছে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না, শুধু বলতেই দেয়। 10 মিনিট বক্তব্য রাখলে 9 মিনিট ছাত্র শিবিরের কথা, 1 মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে। নিজস্ব এজেন্ডা নাই। লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই। আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না। এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হোয়ার ইজ আওয়ার হারমোনিয়াস? এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে। দ্য অনলি পারপাস অফ এডুকেশন ইজ টু গেইন মানি, আর্নিং লট অফ প্রপার্টি অ্যান্ড লিডিং আ লাক্সারিয়াস লাইফ। দ্যাট ইজ দ্য পারপাস অফ এডুকেশন। আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরিস। কখনো শিক্ষকরা শিখায় না ভালো মানুষ হওয়া দরকার, ভার্সিটিতে শিখায় না। ভার্সিটির কিছু শিক্ষক আছে, মহিলা শিক্ষকের রুমে ঢোকা যায় না গাজার গন্ধের কারণে। কিসের শিক্ষিত তারা? শিক্ষা কোথায় গেছে? বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা, সভ্যতা। পশ্চিমারা আমাদের মধ্যে এই বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, সভ্যতার কথা বলে। তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপরে যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, 21 শতাব্দীতে এমন হত্যাযজ্ঞ আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে। বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয়, অদক্ষ শ্রমিক। তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে। এত সুতলা সুফলা শস্য শ্যামলা এই মাটি, এত চমৎকার একটা মাটি, উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন, যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন। এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে, নাকায় জব করে, স্পার্সোতে জব করছে, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করতে পারে। এত মেধা, সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে। এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে, ফার্টিলিটি রেট এত চমৎকার থাকার কারণে এখানের প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি, কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয় না। 62% বুয়েট গ্রাজুয়েট বিদেশে চলে যায়। এই 62% বুয়েট গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোনো ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে নাই। বলে বাংলাদেশে নাকি টাকা নাই, তলাবিহীন ঝুরি, বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম। এই সব ভুলভাল বুঝায় আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে। অথচ আমাদের এই কথা বলে $240 বিলিয়ন পাচার করে দিচ্ছে আওয়ামী ফাঁসিবাদের। এরা আগে যে পাচার করে নাই তা তো না, প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হইলেই থলের বিড়াল বের হয়ে আসে, কোটি কোটি টাকা পাচার করে। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করব, নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক। 54 বছরের ইতিহাসে এই দেশটা এমনভাবে গড়ে উঠতে পারে নাই যেই দেশটা সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। 90-এ রক্ত দিতে হচ্ছে, 52-তে রক্ত দিয়েছে, 69-এ রক্ত দিয়েছে, 70-এ রক্ত দিয়েছে, 71-এ দিয়েছে, 90-তে দিয়েছে, আবার 24-এ এসে দেওয়ার পরেও এমন চাঁদাবাজ, দুর্নীতিখোর আর অপদার্থ মানুষের জন্ম হয়েছে যাদের যন্ত্রণায় মানুষ আবার অস্থির হয়ে উঠেছে। আমাদের জাতিগতভাবে আমরা লজ্জিত।
আমরা বিমর্ষ। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই, রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই, রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই। এখন সময় এসেছে আমাদেরকে সজাগ দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে। আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না। আমাদের দেশে 4 কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে, কৃষি উৎপাদনের জমি রয়েছে। এইটা উৎপাদন করতে পারলে, এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব। আর এক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আমার দেশে যে রেমিটেন্স আসে, এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে। গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত $27 বিলিয়ন বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে। এটা কম না, এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে। ইনফর্মাল চ্যানেলে আরও হুন্ডিবাট্টার মাধ্যমে $22 বিলিয়ন রেমিটেন্স আমার দেশে ঢুকেছে। আমার দেশের অর্থনীতির কোরামিন হচ্ছে এই রেমিটেন্স, আমাকে বাঁচিয়ে রাখে এই রেমিটেন্সের মধ্যে দিয়ে। 1,72,00,000 শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে, সেখানে কর্মক্ষেত্রে আছে, আর আমরা বাংলাদেশে সে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে। এরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় 15 দিনে দেশ দুর্ভিক্ষে পতিত হবে। এত কঠিন অবস্থা। শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই ফ্যাসিবাদ হাত পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহর হস্তে একটু পাঠান, আল্লাহর হস্তে পাঠান। আমরা নেট বন্ধ করে দেই নাই, নেট বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি শুরু করছে কেন? শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এদেশের অর্থনীতি আর বাঁচার মতো কোনো অবস্থায় নাই। একটা গার্মেন্টসের উপরে আমার দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে, অথচ এদেশের ট্রিলিয়ন 28 ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে, এটা ইউটিলাইজেশন নাই। যে পরিমাণে ন্যাচারাল কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় 100 বছরের বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব। আশ্চর্য। 24,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আমার বাংলাদেশে রয়েছে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর বাকি 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে ওগুলো ফেলে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো ফেলে রাখে। আমরা এগুলো উৎপাদন না করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের আদনি গ্রুপ থেকে আমাদের এখানে গ্যাস বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। জনগণের অর্থের কোনো মূল্য নাই। এরা ওই গ্রুপ অফ কোম্পানির সাথে চুক্তি করে এক একজন মন্ত্রী, কয়লা খনি মন্ত্রী, এইসব দুশ্চরিত্র লম্পট মানুষগুলো দেশের জনগণের কষ্টার্জিত টাকাগুলো সব বিদেশে পাচার করছে। নিজেদের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ায়। দেশ একটা, বাংলাদেশে পা একটা, আর বিদেশে একটা পা। দেশের জনগণের মধ্যে চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের অস্পৃশ্য মিথ্যা বয়ান দিয়ে দেশে বিভাজনের রেখা টেনে দেবে, আর মানুষকে এই দেশের জনগণের মধ্যে ভেদাভেদ, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ এগুলো বাড়িয়ে দেবে, আর নিজেদের সব সম্পদ বিদেশে পাচার করবে। যখন ধাক্কা আসবে নিজেরাও পালায় চলে যাবে। দেখছেন না এগুলো? এগুলো কি শুধু আওয়ামী লীগ করছে? এর আগে সবাই করছে এরকম। খুঁজে দেখবেন যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন? আমার কাছে একটু ভোট চাইতে। ছেলে মেয়েরে আগে এখানে নিয়ে আসো। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে পারবে না, বাংলাদেশে আগে চিকিৎসা নিবা। তোমার একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর যাও। আর আমার দেশকে খুব ভালোবাসি, দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার, এরকম চিৎকার করো। দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না। দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি। আমাদেরকে মিথ্যা শিখিয়ে, মিথ্যা বুলিং দিয়ে, মিডিয়া কুয়ের মাধ্যমে আমাদের দেশের সম্পদগুলোকে নষ্ট করছে দীর্ঘ সময় ধরে। আমি অবাক হয়ে যাই আমার যুব শ্রেণীকে আজকে কিভাবে বোঝানো হয়। আমরাও আসি খালি আন্দোলন নিয়ে, আমরাও আসি হচ্ছে ফেল করলে পাশ করানোর জন্য। এই বছর দেখতাম আন্দোলন করতেছে, এটা ঠিক না রে ভাই। পড়াশোনা করতে হবে রে ভাই। পৃথিবীকে দাঁড়াতে গেলে পড়াশোনা করতে হবে। লুটতরা চাঁদাবাজি করে পৃথিবী চলে না। হইতে পারবা তোমরা সোমালিয়ার মতো, হইতে পারবা তোমরা উগান্ডার মতো, কিন্তু সমৃদ্ধ দেশে পরিণত হওয়া সম্ভব না। সমৃদ্ধ দেশে পরিণত হতে গেলে আমাদেরকে আমাদের রাস্তা নিজেদেরকে আবিষ্কার করে নিতে হয়। সেটার জন্য আমাদের তো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে। রেমিটেন্স যে যোদ্ধারা পাঠায়, আমার দেশের যে শ্রমিক আছে, পৃথিবীর 56টা দেশ আছে যে দেশের নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশন। অর্থাৎ ওই দেশে যদি তুমি যাও তাহলে তোমাকে রেখে দেবে, তারা গ্রিন কার্ড দেবে, তোমার ইনকামের কোনো অভাব নাই। কিন্তু তুমি সেখানে কি যাবার
রিক্সা চালাইতে বা হচ্ছে গাড়ি মুছতে বা হচ্ছে হোটেলের বয় হিসেবে, নাকি যাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ডক্টর হিসেবে, অথবা তুমি বড় কোনো বিজ্ঞানী, সায়েন্টিস্ট, রিসার্চার হিসেবে যাবা, এটা তোমাকে ডিসাইড করতে হবে। আমার দেশের যে এজেন্সিগুলো আছে এত খারাপ, হাজার হাজার এজেন্সি বাইরের অধীনে রেজিস্ট্রেশন করে রাখছে, আর সব ফ্যাসিবাদের আমলে তাদের দোসরদের বসায় রাখছে। মালয়েশিয়ায় যেতে লাগবে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, এজেন্সিগুলো অতিরিক্ত 20 লাখ টাকা নিয়ে রাখে, এরপরে পাঠায়। এজেন্সির মাধ্যমে যেহেতু যাওয়া যায় না, আশ্চর্য। এজেন্সি, দালাল সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখছে। তাহলে তুই সরকার কী কারণে বায়রা প্রতিষ্ঠা করছিস, কী কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছিস? সরাসরি সার্ভিস দেয় না, এদেরকে লাইসেন্স দিয়ে রাখছে, আর ওরা এক একজন লোক পাঠায় আদম ব্যবসা শুরু করে দিচ্ছে। অথচ এই জনগোষ্ঠী যখন বিদেশে যাবে, তার আগে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এদেশে 120টা ট্রেনিং সেন্টার আছে। বাংলাদেশের জনগণ তা জানেও না। ট্রেনিং সেন্টারে মশা মারে। ট্রেনিং সেন্টার আধুনিক ইকুইপমেন্ট দিয়ে, যে ছাত্ররা এই যে এসএসসি পাস করতে পারে নাই, 12 লক্ষ ছাত্র জোরে পড়ে গিয়েছে, এই 12 লক্ষ ছাত্রকে বাছাই করো, আর এই জনগণকে 10,000 5,000 টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায়, চাঁদাবাজি করায়, এরপর টেন্ডারবাজি করায়, তাদের দল ভারী হয়। যখন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে, তারা এগুলো পারবে না। মেধাবীরা যখন জাগবে, তাইগুলো পারবে না। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে, এই জন্য ভালো লাগে না ছাত্র শিবিরকে। মারো ছাত্র শিবির, এইবার কথা বলতে দেবে না, তাদের পা ভাঙো, ঠ্যাং ভাঙো, রাজাকার বলো, আলবদর বলো, আশাংস বলো। আমরা যখন বলি আমাদের তো রাজাকার বলো, আমাদের জন্মই হয় নাই, বলছে না তোমাদের ভাবে রাজাকার, তোমরা ভাবে ভাবে রাজাকার। বলে তোমরা রক কাটো, কোথায় কাটি? বলে কাটো, শুনছি, অনেক আগে শুনছি, কাটো তোমরা, জোর করে কাটাবে, জোর করে রাজাকার বানাবে, কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার, আর কিচ্ছু নাই। এই 5 আগস্টের পরে দেখবেন অনেক দলের কোনো এজেন্ডা নাই, এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং, ওর নামে ট্যাগিং, গালিগালাজ নিয়ে পড়ে আসে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না, শুধু বলতেই থাকে। 10 মিনিট বক্তব্য রাখলে 9 মিনিট ছাত্র শিবিরের কথা, 1 মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে। নিজস্ব এজেন্ডা নাই, লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই। আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না। ছাত্র শিবির এ জাতির জন্য এক আলোকবর্তিকা। ছাত্র শিবির ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায়। তোমরা এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে পড়বা, সেখানে সহযোগিতা করার জন্য ছাত্র শিবিরের সকল ইকুইপমেন্ট রেডি আছে। ছাত্র শিবির ফ্রি কোচিং সার্ভিস, টাকা সহ সার্ভিস, সব সার্ভিস ছাত্র শিবিরের আছে। অ্যাডমিশন করতে যাবা, সেখানে ছাত্র শিবিরের সহযোগিতা আছে। অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেখানে ছাত্র শিবির সহযোগিতা করে। এরপরে তুমি বিদেশে পড়তে যাবা, পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আছে। শুধু ছাত্র শিবিরের কাছে একটু সহযোগিতা চাইলে আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে আমার দেশের মানুষের জন্য আমরা কাজ করতে প্রস্তুত। আমরা আশা করি তোমাদের এই চলার পথে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা উম্মাহের জন্য, জাতির জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? সুন্দর এই দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা 2,000 2,500 মাথাপিছু আয় এখন বাংলাদেশে 54 বছরে বলতে হয়, লজ্জা লাগে। 5% মানুষ এই দেশে, যারা বাংলাদেশের 80% সম্পদ জিম্মি করে রাখছে। এই চট্টগ্রামেরই একটা কোম্পানি দরবেশ বাবা, এরপরে নামাজ ছাড়া মনে হয় দিন শুরু করে না বলে, অথচ বাংলাদেশের 12টা ব্যাংক ফাঁকা করে দিয়ে চলে গেছে। শালার নামে, দাদার নামে, চাচার নামে, নানার নামে, বউর নামে, সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলছে। ইন্ডাস্ট্রি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 12টা ব্যাংক লোপাট করছে, এখন 7-8টা ব্যাংক তো ক্লোজ হয়ে যাওয়ার উপক্রম। তো কল্পনা করা যায়, 4 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশে। 7 লক্ষ কোটি টাকার হয় দেশে বাজেট, 4 লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে, ঋণ খেলাপি হয়ে গেছে, ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে গেছে। আবার আমাদেরকে শিখায় আমাদের দেশে টাকা নাই, গরিব দেশ, আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশে অনেক কিছু মেনে নিতে হয়, এসব আজে বাজে আজগুবি গল্প আমাদেরকে শোনায়। আমরা কল্যাণমুখী রাজনীতির কথা বলি, অর্থনীতির কথা বলি। কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এদেশে থাকতো, 5 বছরের ব্যবধানে এই দেশের চেহারা পাল্টে যেত। এই দেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, তখন এই টোটাল এশিয়া মহাদেশের মধ্যে এই বাংলাদেশের এই অঞ্চলগুলোর অর্থনৈতিক অবস্থা যেমন ছিল, তার চাইতে কোনো দেশ বেশি ভালো ছিল না। শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশের চাইতে খারাপ, মালদ্বীপ, ভুটান, নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই জাপান, এইসব দেশগুলো তো ক্ষয়িষ্ণু অর্থনীতির অবস্থা ছিল। সাউথ এশিয়া, আগামী দিনের লিড দেবে এই সাউথ এশিয়া।
বাংলাদেশটা এখনো পর্যন্ত গ্রুমিং ইকোনমি হতে পারে নাই, অথচ এই অঞ্চলে সিঙ্গাপুরের জন্ম হয়েছে, তাইওয়ান, হংকং, এইখানে একটা হাব তৈরি করছে চায়না, যেটাকে বলে গ্রেট বে অঞ্চল, গ্রেটার বে অঞ্চল। সিঙ্গাপুর, ম্যাকাও, হংকং, ম্যাকাও আর গুয়াংপু রিভারের পাশে ছোট্ট একটা ঢাকা সিটির মতো জায়গা, যার ইকোনমিক ভ্যালু $2.2 ট্রিলিয়ন, যেটা পৃথিবীর সবচেয়ে কস্টলি ইকোনমি বর্তমানে। $2.2 ট্রিলিয়ন। 4 বছরের ব্যবধানে ওই অর্থনীতি টার্গেট করা হয়েছে $4.8 ট্রিলিয়ন। মাথা পিছু চোখ ধাঁধানো ডেভেলপমেন্ট। সেখানে গেলে আমার সুযোগ হয়েছে যাওয়া, সেখানে মানুষ, হাই রাইজ বিল্ডিং, সেখানে ডেভেলপমেন্ট চোখ ধাঁধানো। অথচ আমাকে দেখানো হয়েছে সেখানে 30-35 বছর আগেও বাংলাদেশের বুড়িগঙ্গা নদী যেমন ছিল, ওই গুয়াংপু রিভারটা ছিল তার চাইতেও খারাপ অবস্থা। পরিকল্পিত অর্থনীতি গড়ে তোলার কারণে এবং রাজনৈতিক দলগুলো পারস্পরিক গ্যাঞ্জাম ফ্যাসাদ বন্ধ করে একটা কমিটমেন্টের মধ্যে কমিউনিজম এইখানে এস্টাবলিশড হয়ে গেছে এবং সেখানে লিবারাল সিস্টেম চালু করে দেওয়ার কারণে আজকে অর্থনীতির এক বিশাল হাব তারা পরিণত করেছে। লিটল ড্রাগন তৈরি হয়েছে সিঙ্গাপুরে, হংকংয়ে, তাইওয়ানে। এদেরকে বলা হয় দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। 40,000-70,000 মার্কিন ডলার মাথা পিছু আয়। আর আমাদের কান্নাকাটি করতে হয় 54 বছরেও 2,000 মার্কিন ডলার, 2800 মার্কিন ডলার, তাও সব শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি কেন বললাম? তুমি আমি 28,000 মার্কিন ডলার তো ভোগ করতে পারি না। তোমার ইনকাম 2 লাখ, আমার ইনকাম 10,000, দুইজনকে ভাগ করে 2,10,000, 2 দিয়ে ভাগ দাও, 1,05,000 টাকা মাথা পিছু আয়। তুমি সরো এসি গাড়িতে, আমি পারি না রিক্সায়ও চড়তে। এই হচ্ছে আমার মাথা পিছু আয় বাংলাদেশ। ইনকাম ডিসপারশন অনেক হাই। 2,2800 মার্কিন ডলার তো সবাই ভোগ করতে পারতাম, পারি না। পারলে তো এরকম দারিদ্র অবস্থায় থাকা লাগে না। দেশে যে পরিমাণে বাজেট হয় তা যদি ইউটিলাইজ করা যেত, তাহলে এইখানে এসি ছাড়া বসার কথা না, রাস্তাঘাট নোংরা থাকার কথা না। কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত করাপশন এই সোসাইটিকে শেষ করে ফেলছে। আর করাপশন করে কারা? এই মেধাবীরাই করাপশন করে, দেশের টাকা পাচার করে। মেধাবীদের ভিতরে যখন নৈতিকতা থাকে না, অমানুষ হয় তারা। এই মেধাবীরাই তো প্রকাশ্য মানুষকে কুপিয়ে, দেবাশিসের মতো, বিশ্বজিতের মতো ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছিল। এই মেধাবীরাই তো বুয়েটে আবরার ফাহাদকে ভিন্ন মত প্রকাশ করার কারণে হত্যা করেছিল। এই মেধাবীরাই তো মাদকের টাকা না পেয়ে ঐশীর মতো মেয়ে, তার শিক্ষিত পুলিশ বাবা মা তাকে রাতের বেলায় জবাই করে মেরে ফেলেছিল। এই মেধাবীরাই তো মাদকাসক্ত হয়ে তার বাবা মাকে অত্যাচার করছে। এই মেধাবীরাই তো বিবাহ শাদী করার পরে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কেন এদেশে বৃদ্ধাশ্রম তৈরি হবে? পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আজ আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যে অপসংস্কৃতি আমাদের বীজ বাষ্প ছড়ানো হচ্ছে, পশ্চিমা সংস্কৃতি মুক্তি দিতে পারবে না। আমার প্রাচ্যের সংস্কৃতি ঋদ্ধ, সমৃদ্ধ, পুষ্ট একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে ধারণ করতে হবে। আমার দেশের টিভি চ্যানেল ভারতে চলে না, পৃথিবীর কোনো দেশে চলে না, তাদের সব সংস্কৃতি আমার দেশে আমদানি করতে হচ্ছে কেন? পশ্চিমা সংস্কৃতি যদি এতই ভালো হইতো তাহলে তারা আজ কান্নাকাটি করতো না, তাদের সুইসাইডাল স্কোয়াড তৈরি করতে হতো না। 58টা দেশে জনসংখ্যা হচ্ছে না, নেগেটিভ পপুলেশন, জনসংখ্যা কমে যাচ্ছে, এমন হইতো না। অশ্লীলতা, ব্যয়পনা এত ছড়াইছে তাদের। ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করে দিছে। খোদ আমেরিকায় 46% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের জন্ম হয় খোদ সভ্যতার ধ্বজাধারী তথাকথিত আমেরিকায়। সুইডেনে যাও, ডেনমার্কে যাও, 75% সন্তান জন্মগ্রহণ করে, তার বাবার পরিচয় জানে। চিলিতে যাও, 76% সন্তান জন্মগ্রহণ করে, তার বাবার পরিচয় সে জানে না। এই সভ্যতা আমাদের এখানে নিয়ে এসে মডার্নাইজেশনের জয়গান আমাদের শোনাও। আমাদের এগুলো জানা আছে তোমাদের সভ্যতা কিভাবে এ জাতিকে ধ্বংস করেছে। তাদের কাছে আমরা প্রশ্ন করি, তোমাদের এই সমৃদ্ধি সভ্যতা যদি এত উৎকর্ষিত হয়, তাহলে কি কারণে তোমাদের ওই জায়গাগুলোতে সুইসাইড স্কোয়াড তৈরি করতে হয়? জার্মানিতে কি কারণে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার আইন পাশ করতে হয়? কি কারণে মানুষ জীবনের শেষ প্রান্তে সে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, নিজেরা আইন পাশ করে এত পরিমাণে মারা যাচ্ছে মানুষ, যত্রতত্র মারা যাচ্ছে। এই জন্য সুইসাইড স্কোয়াড, বৈধভাবে সুইসাইড স্কোয়াড জাপান জার্মানি তৈরি করছো কেন তোমরা? তোমাদের সভ্যতা আমাদের জানা আছে। তোমাদের ঘরে বাবার কাছে সন্তান নিরাপদ না, তোমাদের ঘরে সন্তানের কাছে মা নিরাপদ না।
আমাদের বাংলাদেশে একান্নবর্তী হয়ে আমরা বসবাস করছি। আমাদের পরিবারগুলোকে আজ ডিসেন্ট্রালাইজ করার এক নব্য চক্রান্তে মেতে উঠেছে তারা। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে উঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে এক বর্বর জাতি পরিণত করার জন্য চক্রান্ত করছে। ঢাকা সিটি কর্পোরেশনে 52,000 ঢাকা সিটি সাউথে ডিভোর্স লেটার পড়ে আছে, 52,000। প্রতিদিন তো সাইন হয়, প্রতিদিন তো ডিভোর্স হয়, যেগুলো করতে পারে না ডিভোর্স লেটার জমা হয়ে আছে। কী কারণে এই পরিবার ধ্বংস হয়? বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে আজ অবিশ্বাস জন্ম নিচ্ছে, পরকীয়ার কারণে স্বামী স্ত্রী একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কী কারণে? শিক্ষা বাড়ার সাথে সাথে মানুষের উন্নতি হওয়ার কথা ছিল। এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হোয়ার ইজ আওয়ার হারমোনিয়াস? এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে। দ্য অনলি পারপাস অফ এডুকেশন ইজ টু গেইন মানি, আর্নিং লট অফ প্রপার্টি অ্যান্ড লিডিং আ লাক্সারিয়াস লাইফ। দ্যাট ইজ দ্য পারপাস অফ এডুকেশন। আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়িস। কখনো শিক্ষকরা শিখায় না ভালো মানুষ হওয়া দরকার, ভার্সিটিতে শিখায় না। ভার্সিটির কিছু শিক্ষক আছে, মহিলা শিক্ষকের রুমে ঢোকা যায় না গাজার গন্ধের কারণে। কিসের শিক্ষিত তারা? শিক্ষা কোথায় গেছে? বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা, সভ্যতা। পশ্চিমারা আমাদের মধ্যে এই বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, সভ্যতার কথা বলে। তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপরে যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, 21 শতাব্দীতে এমন হত্যাযজ্ঞ আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে। তোমরা এত সভ্য হইলে এই কাজগুলো কেন করছো? এরা সবচেয়ে বর্বর সভ্যতার মূলই আওড়ায় শুধুমাত্র। আর আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে তাদের সতীত্ব নষ্ট করার জন্য, বোরকার বাইরে বের করা, তাদের জীবনকে ধ্বংস করার জন্য, ধর্ম থেকে আলাদা করার এক নব্য চক্রান্তে উঠে পড়ে তারা লাগছে। ছাত্র শিবির বলে একটা জাতি কখনোই গঠিত হতে পারে না মোরালিটি ছাড়া। তাহলে মানুষকে মানুষ হয়ে হও, মানুষের মতো মানুষ হও, এই শব্দ ব্যবহার করা লাগতো না। কোনো গরুর ক্ষেত্রে বলে না গরুর মতো গরু হও, ছাগলের ক্ষেত্রে বলে না ছাগলের মতো ছাগল হও, বলে না অছাগল হইস না, অগরু হইস না, অবিড়াল হইস না, অবাদর হইস না। এ কোনো শব্দই নাই ডিকশনারি। বলে ছাগলের মতো ছাগল হয়, এটা বলে। গরু তার মার পেট থেকে বের হওয়ার পরে 2 লাফ দিয়েই তাই সে বুঝে নেয় তার কী করতে হবে। একটা মানুষের সন্তান নামার পরে 2.5 বছর লাগে তার হাঁটা শিখাইতে থাকে। এত দুর্বল এই মানুষটা। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে ফেলছেন। এই মানুষকে আবার বলা হচ্ছে সে অমানুষ হইস না, মানুষের মতো মানুষ হয়। কেন বলে? কারণ মানুষের যে আচরণ করা দরকার মানুষ আসলে সেই আচরণটা করে না বিধায় তাকে ইনস্টিটিউশনে আসতে হয়। শিক্ষা কাঠামো তাকে যেহেতু বস্তুতান্ত্রিকতা শিখাচ্ছে, এ কারণে ইসলামী ছাত্র শিবির বলছে উই আর নট অনলি সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো উই আর অ্যান সেপারেট ইনস্টিটিউশন। যে ইনস্টিটিউশন তোমাকে ডাকে এক কালামুল্লাহর দিকে, যে ইনস্টিটিউশন বলে উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম, দ্য ওয়ে অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। অনেকে বলবে আইসে ডাইকে শিবির আজকে প্রোগ্রাম করে কত পলিটিক্সের কথা বলছে। আমরা ইসলামের কথা বলি। যদি কেউ মনে করে পলিটিক্স, এটাই পলিটিক্স। আমরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করি, অন্যায়ের প্রতিবাদ করি, জুলাইয়ে দাঁড়িয়ে বুক চেতিয়ে জীবন দিয়েছি। এর মানে এই না শতভাগ শুধু রাজনীতি ছাত্র শিবির করে। ছাত্র শিবির রাজনীতি করে 10%ও না, 90% কাজ হচ্ছে ছাত্র শিবিরের স্টুডেন্ট ওরিয়েন্টেড। রিসার্চ করা হয়, আমাদের গবেষণা ধর্মী অনেক প্রকাশনা আছে। ছাত্রদের কল্যাণের জন্য ছাত্র শিবির কাজ করে। ছাত্র শিবির মনে করে মানব সম্পদকে যদি তৈরি করতে পারি একটা জাতিকে বোকা বানানো সম্ভব না, ইচ্ছা মতো কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ, ছাত্র শিবির দীর্ঘ পরিশ্রমের ফলে, ত্যাগ তিতিক্ষার ফলে এমন একটা জায়গায় এখন এসেছে, কোনো রক্তচক্ষু যদি আমাদের দিকে তাকিয়ে আমাদের অধিকারকে আর হরণ করতে চায় তাদের অবস্থা ফ্যাসিবাদের মতো করে দেবো আমরা ইনশাআল্লাহ। ছাত্ররা প্রতিবাদ করতে শিখে গেছে, বুক চেতিয়ে জীবন দিতে শিখে গেছে, চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শিখে গেছে। আর তাদের সম্পদ লোপাট করা যাবে না। চোখ কান খোলা করো, তোমরা নিজেদের দক্ষ করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করো। লেবার ইকোনমি থেকে কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে যাচ্ছে, অনেক মানুষ চাকরি হারাবে, শুধু তারাই টিকে থাকবে যারা এই যুগের চাহিদার আলোকে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। তোমার শিক্ষা কাঠামো এখনও এমন মানদণ্ডের উপরে যায় নাই যে শিক্ষা কাঠামো শেষ করার পরেই সরকার তোমাকে চাকরি দিতে পারবে, এজন্য সময় লাগবে। এখন তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য সামথিং এক্সেপশনাল, তুমি নতুন কিছু তোমাকে করতেই হবে। টার্গেট ঠিক করো, টার্গেট গেইন করার জন্য, সফলতা যাওয়ার জন্য প্রচণ্ড রকমের অধ্যবসায় পরিশ্রম করো। তোমার ভাগ্যে কী লেখা আছে এর উপরে বসে থেকো না, ভাগ্যের রেখা পরিবর্তন করার চেষ্টা করো।
নেপোলিয়ান বোনাপার্ট, যাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, এই ভদ্রলোক যখন শিশু বাচ্চা একদিন মার্কেটের মধ্যে হেঁটে যাচ্ছে, দেখছেন একজন জ্যোতিষী হাত দেখে দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে। মাথা দিয়ে ঠেলে জ্যোতিষীর কাছে বলছে, আঙ্কেল দেখেন তো আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা। হাত দেখে জ্যোতিষী বলছে, বাবা তোমার রেখা এখান থেকে বাঁকা, যদি সোজা হইতো কিছু একটা করতাম। ও দৌড় দিয়ে চলে গেছে, পকেটে কয়টা টাকা ছিল, ব্লেড কিনে হাতের রেখা টেনে সোজা করে দিচ্ছে, যে ভাগ্য আমার কিছু করতে দেবে না, সোজা করে দিলাম যা। এরপরে হাত এই আঙুল দিয়ে এরকম চেপে ধরে আবার জ্যোতিষীর কাছে বিট ঠেলে বলছে, আঙ্কেল এবার দেখেন তো কিছু একটা করতে পারবো কিনা। জ্যোতিষী অবাক হয়ে তাকে আছে, আরে কে জিনিস। তখন বলছে, তোর কপাল তোরে কিছুই করতে পারবে না, তোর পরিশ্রম আর তোর টার্গেট ডিটারমিনেশন পৃথিবীর ইতিহাস হয়তো বদলে দেবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে, যে 17-18 বছর বয়সে পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে। বিজয় অর্জন করতে করতে ক্লান্ত হয়ে গেছে এই যুবক, যেখানেই যায় তার প্রধানত হয় টোটাল ইউরোপ। অদম্য স্পৃহা মানুষের মধ্যে যদি থাকে তাহলে মানুষ তার লক্ষ্যপানে ছুটে যেতে পারে। কাউকে পিছনে টেনে ধরলে পিছনে চলে যেতে হয় না। একবেলা খেয়ে আসি কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। মনে করতে হবে আমাকে স্ট্রাগল করতে হবে, সাস্টেইন করতে হবে এই পৃথিবীতে চলার জন্য। এই পরিশ্রমটাই একদিন আমাকে আমার সফলতা এনে দেবে। তোমাকে মায়া কান্না করার জন্য এই পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই। মায়া কান্না করলে কোনোদিন টিকতে পারবা না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাফসু ইসামিন সাওয়াদাত ইসামা। এসাম তার নিজেই নিজেকে তৈরি করেছে। আরবিতে এটাকে বলা হয় আত্মগঠন। ঘটনাটা হচ্ছে এসাম একটা ছোট্ট ছেলে, ছোটোবেলায় তার বাবা মা দুইজনই মারা যায়, এতিম ছেলে। তো এতিম ছেলে, বাপ যার নাই মা যার নাই, সে বোঝে কষ্ট কী জিনিস। কেউ খোঁজ নেয়ার নাই আসলে। ওই ভাই বোন বলো, এত খোঁজ কেউ নেয় না। বাপ মার দরদই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দরদ, এর বাইরে আর এত দরদ কেউ করে না। এসাম ছেলের বাপ নাই মা নাই, এই বাড়ি যায় লাথি দেয় গুতা দেয়, থাকতে পারে না। এসাম একদিন মনোকষ্ট নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে, গিয়ে অনেক পরিশ্রম করে নিজেকে তৈরি করে ভালো এক জায়গায় জব করছে, ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক। একদিন ডাটপাট নিয়ে তার গ্রামে এসে ঢুকছে। এলাকার বুড়ো মানুষগুলো দেখে বলতেছে, এই তুমি এসাম না অমুকের ছেলে? এসাম বলছে, হ্যাঁ আমি এসাম। তখন সবাই জিজ্ঞাসা করছে জড়ো হয়ে, তুমি কিভাবে এত বড় লোক হইলা, এত কিছু করলা কিভাবে? তখন এসাম বলছে, নাফসু ইসামিন সাওয়াদাত ইসামা। এসাম তার নিজেই নিজেকে তৈরি করে ফেলেছে। এরপর থেকে আরবি ডিকশনারিতে এসাম, নাফসু ইসামিন সাওয়াদাত ইসামা মানে আত্মগঠন। তুমি যদি কোনো কিছু তৈরি করতে পারো, পৃথিবী তোমাকে এভাবেই মনে রাখবে। এভারেস্ট বিজয় করতে হাজার হাজার মানুষ যায়, সফল হয় অল্প কিছু মানুষ। সফল মানুষদের কথা মনে রাখে, ব্যর্থদের সবাই বলে যায়। তুমি এখন সফলতার সিঁড়ি বাওয়া শুরু করো। তোমার জীবনে তুমি এ গ্রেড পেয়েছো, এ মাইনাস পেয়েছো মানে জীবন থমকে যায় নাই। একজন এ প্লাস পেয়েছো মানে একেবারে সর্বচূড়া আরোহণ করেছো এমনটাও নয়। সবার জন্যই পরিশ্রম করতে হবে। আস্তে আস্তে ধীরে সুস্থে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাই, জীবনকে প্রস্ফুটিত করো, সুন্দর করে গড়ে তোলো। সামনের দিনগুলো তোমাদের জন্য সুন্দর হবে। কুসুম কুমারী দাস বলেছিল না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার মন। এটা শুধু ছেলেদের বললাম তা না, মেয়েরাও আছে ভিতরে। দেশে ছেলে হবে কবে মানে যুবকদেরকে ইনভাইট করে সে বলছে যে মুখে মুখে বাতেলা বলবে না, সে অন্তরে সেটা লালন করবে, পরিশ্রম করবে। কলেজে যাওয়ার পরে তোমার বন্ধু যেন না বলে 31 না আজকে একদিনই চল না আনন্দ করি, 26শে মার্চ একদিনই, পয়লা বৈশাখ একদিনই, এই একদিনই যেন কেউ না বলে আনন্দ করি। তুমি বলবা যে তুমি যাও, তোমার কাজ তুমি করো, আমার পরিশ্রম আমি করব। তুমি বলবা অবসরকে আমি বিশ্রাম দিলাম, আমি আমার পরিশ্রমটা করে যাব। দেখো বিশ্রামে অবসর গিয়ে কান্নাকাটি করবে, আর শেষ হাসিটা তুমি হাসবা ইনশাআল্লাহ। তৈরি হও, বাংলাদেশের জন্য তৈরি হও, আগামীর বিশ্ব নেতৃত্বের জন্য তৈরি হও। ছাত্র শিবির তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, বিশ্ব নেতৃত্বের জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। আমরা আশা করি তোমরা গর্জে উঠলে, ছোট্ট এই মিরেশরাই উপজেলা গর্জে উঠবে, বাংলাদেশ গর্জে উঠবে, টোটাল পৃথিবী দেখে নেবে ইনশাআল্লাহ। আমরা পারি, আমরা পরিবর্তন ঘটিয়েছি, আমরা ঘটাতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।